সুরমা নদী তটের পলল ভূমির বদ্বীপে আদি কৃষিজ ফসলের সাথে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিযুক্ত হয়ে চাষ হচ্ছে ফল ফসল সহ আরও অনেক কিছু। আজ এসবের সন্ধানে দীপ্ত কৃষিবহর এগিয়ে চলেছে প্রান্তিক কৃষকের কাছে। কেমন আছেন বাংলার কৃষক পরিবার, কেমনই বা তাদের কৃষি নির্ভর জীবন প্রবাহ, এসব উত্তরের সন্ধানেই দীপ্ত কৃষির পথ চলা। কৃষক ভাই বোনেরা, দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম। দীপ্ত কৃষির বহর নিয়ে আজ আমরা চলে এসেছি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মেঘলি গ্রামে, যেখানে চাষ হচ্ছে অর্গানিক পদ্ধতিতে। ভালো খান, সুস্থ থাকুন, রাসায়নিক সার থেকে দূরে থাকুন, এমনই স্লোগানকে ধারণ করে কোনো রকম কীটনাশক ব্যবহার না করে শুধুমাত্র অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে ফসল ফলাচ্ছেন এমনই একজন কৃষকের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। চলুন যাই সেই কৃষকের কাছে। এই ক্ষেত্রে তো আপনার জি, ওই প্লট সম্পূর্ণই আমার। ক্ষেতগুলো যা দেখতেছেন আমি সবগুলোই আপনার জৈব সারের পদ্ধতিতে আমি ক্ষেত করি। আমি রাসায়নিক সার ব্যবহার করি না এবং কীটনাশক ব্যবহার করি। আচ্ছা ভাই, আপনার এই যে অর্গানিক পদ্ধতির চাষাবাদ, কিভাবে আপনার চিন্তাটা আসলো যে এটা আপনি করবেন? আমার চিন্তা আসছে ওইভাবে যে ওইগুলো আগে আমার বাবা চাষ করতো, তো নিজের প্রচুর গরু ছিল, নিজের এই গরুর গোবর সম্পূর্ণ একানো রাখতো, রাখা ওইগুলা বছরে বছরে দিত। তো আমার মাও খুব উৎসাহ ছিল, মা খেতেও কাজ করতো, বাবা ব্যবসা করতো। তো আজকে প্রায় 14-15 বছর হয়ে যায় বাবা মারা গেছে। তো আমিও আমরা দুই ভাই, তো কী করে খামো ওইগুলোই করি, বাবার যেগুলো শিক্ষা নিয়েছি ওইগুলোই করি এবং ওইগুলো থেকে আমি সংসার চালাই এবং ভাই বোন নিয়ে চলি। এবং আমার এগুলার মেন ইয়ে হয়েছে মা, আর দ্বিতীয় যে কৃষি অফিসার ওইগুলো আছে, আজকে সুরভ ভাই বড়া 4-5 বছর যাবৎ আমাদের ওইখানে আছে। তো উনি আমার বালা পরামর্শ দেয়, আমি যখনই চাই ফোন করি যে সুরভ ভাই আসেন, হ্যাঁ আসে, আমার এই যে এগুলা কীভাবে করাম না করাম ওইগুলা পদ্ধতি আমার দেখাইয়া দেয়। আমি বেশিরভাগই এখন করি জৈব সার দিয়া, এই যে গর্ত কম্পোস্ট দিয়া এবং কুইক কম্পোস্ট দিয়া। কুইক কম্পোস্ট আমি 10 থেকে 15 দিনের ভিতরে আমি বানাইতে পারি। আপনার কি মনে হয় যে এটা কীটনাশক কিংবা রাসায়নিক সারের যে খরচ কম? এটা খরচও কম এবং এটাতে ফায়দা বেশি। আমার রাসায়নিক সার দিলে আমার এটা তো দ্রুত হতো, মাস 15 দিন কাজ করলো, আবার দিতে হইলো। আর ওইটা দিলে আমার যতদিন গাছ থাকবো ততদিন এটা থাকবো এবং ওইটার মধ্যে আবার অন্য ফসল ফলাইতে পারি। যে আমার কেরালা যতটুকু আছে, যতটুকু বড় হয়েছে, যতটুকু ধরতেছে, অন্য চারের মধ্যে আপনারা হাইটা দেখেন যে আমার এই রাসায়নিক মুক্ত থেকে আপনার জৈব পদ্ধতিতে আমি যেগুলো করছি এগুলো অনেক ভালো। আমি ওই যে জমিটা দেখতেছেন বর্তমানে, এই যে আমি এই কবি লাগাইছি, কবির আগে আমার সরিষা ছিল। তো সরিষা আমি প্রায় 5-7 হাজার টাকা বেচছি। বেচে যখন কেরালা লাগাইছি, কেরালা একটু গুছে মাছা দেওয়া ওঠার সময় আমি আবার কবি লাগাইছি। তো ওই কবিটা আমি কিন্তু উপরতে একটা পয়সা পাইতেছি। তো আমি 4-5টা ফসল এইভাবে উঠাই প্রতি বছর। এক সারেই আপনি 4-5টা ফসল পাচ্ছেন। ফসল উঠাই। তো এর মধ্যে আবার একটা কূপ দেন, কূপ দিয়ে আরেকটু আবার এই গোবর এবং জৈব সার ছিটিয়ে দেন। এখন তো কপির মৌসুম শেষ, আর আপনার কপি গাছে এখন কপি হচ্ছে, এখন কেন দেরিতে? কেন দেরিতে? ওই কারণে যে একসাথে সবগুলো আসলে দাম পাওয়া যায় না। আর আমি হয়তো আগে করি না তো লাস্ট টাইমে করি। আমার লাস্ট টাইমে করাটাই আমার মজা। আমি বুঝি যে এইগুলোতে দামও পাই এবং কাস্টমারের আগ্রহী থাকে বেশি। যে আমি এখনের সবজি তো সবার টমেটো শেষ হয়ে গেছে, কিন্তু আমি টমেটো লাগাইতেছি। এবং এই যে কবিটা, আমার এই কবিটা যদি আমি এখন বেচতাম তাহলে 10 টাকা বেচতাম, কিছুদিন বাদে বেচলে ওই কবিটা আমি 20 টাকা বেচতাম। আচ্ছা, এই যে পাতায় দেখছি যে পোকা ধরা, এগুলো তো স্বাভাবিক থাকবো, মেঘের মৌসুম। এরপরে তো আমি কীটনাশক মারি না, কীটনাশক মারলে তো আমি ওইগুলা চকচক করতো। আমি সবাইরে বলি যে ভাই আমার এগুলা কিছু পোকা আছে, কি আমি কীটনাশক মারি না, আমি নিজেও খাই না, অন্যরা খাওয়াইতে চাই না। আমি বিষমুক্ত চাই, অন্যরা বিষমুক্ত রাখতে চাই, যার কারণে আমার সবের দিকে নেই, আমার ক্ষেত্র থেকে আইসা না। হয়তো আমি এমন মাল কাটাম যে দেখবো 2 কেজি 4 কেজি লইয়া যাইব। আপনার চিন্তা অনেক ভালো যে আপনি নিজেও বিষ খাবেন না, অন্যকেও খাওয়াবেন। এবং আমার যে আশেপাশে মাদ্রাসা আছে, ওইখানে আছে মাদ্রাসা একটা, ওইখানে আছে মাদ্রাসা একটা, ওরা বাচ্চারাই আমার ওইখান থেকে এই যে ক্ষীরা ফলাই, আমি অন্য কিছু ফলাই, ওরা নিজে আইনা ওই 500-500 টাকা আমি খেতেই বিক্রি করতে পারি। কৃষক ভাই বোনেরা, দেখলেন তো, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার না করেও শুধু অর্গানিক পদ্ধতিতে চাষ করে ভালো ফসল ফলানো সম্ভব। তাই আপনারা খুব বড় পরিসরে না হলেও অন্তত নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য অল্প পরিসরে অর্গানিক পদ্ধতিতে চাষ করুন।
এই অল্প পরিসরই একদিন বৃহৎ আকার ধারণ করে আমাদের দেশের সকল ফসল হবে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত। আমাদের এই দেশ সবুজে সবুজে ভরে উঠবে। আমাদের দেশের কৃষক ভাই ও বোনদের কাছে এই স্বপ্নই আমরা দেখি। ভাই, আপনার সবজিগুলো আপনি কোথায় বিক্রি করেন? আর অন্যান্য সবজির তুলনায় আপনার এই অর্গানিক সবজির চাহিদা তো মনে হয় বাজারে বেশি। আমি তো আমার যে সবজিগুলো এগুলা অবশ্যই আমার বাজারে নেই, ঠিক আছে, তবে আমার বাজারে নেওয়ার পরে কম। আমার শতকরা 80% আমার ক্ষেতে বিক্রি হয় এবং যে কোনো সবজি আমার ক্ষেতে চাহিদা বেশি এবং আমার আশেপাশে আর চাষাদার কম এবং আমার ওইখানে তারা দেখে তারা নিয়ে খাইতে খুব আনন্দ পায়। ক্ষেতের বীজগুলো কোথা থেকে পান? ক্ষেতের বীজগুলো এগুলো আমি নিজে রাখি। এই যে এগুলো, এই করলা আছে এবং এই করলা আছে, এগুলো আমি নিজেই রাখি এবং অনেক সময় বীজ পাওয়া যায় না, তো নিজের বীজ শোধন করে রাখলে সবচেয়ে ভালো। কতটুকু ক্ষেতের উপর এই করলার চাষ? প্রায় এখানে 25 থেকে 30 শতক জায়গা আছে। 25 থেকে 30 শতক জায়গার উপর আপনি কতটুকুগুলো গাছ লাগাইছেন? আমার ওইখানে 100 বিট গাছ আছে। 100 বিট গাছে আমার প্রতিদিন 1 থেকে 2 দিন বাদে বাদে আমি কেরালা কাটলে 2 থেকে 3 মণ কেরালা আমি বাজারে নিতে পারি। এখানে আপনার সবজি ফলাতে কত খরচ হয়েছে টোটাল? খরচ 10 থেকে 12 হাজার হয়ে গেছে গা। আল্লাহর হুকুম আমার বিক্রিও এইভাবে মোটামুটি বহুত হয়ে গেছে গা। আপনার এই ক্ষেতের পেছনে খরচ হচ্ছে 10 থেকে 15 হাজার টাকা, আর আপনি আয় করবেন কত টাকা? আয় 30 থেকে 35 হাজার অথবা 40 হাজার হইবে। করলা কতদিনের ফসল? এগুলা 6 থেকে 8 মাস পর্যন্ত থাকে। পরে আবার ওই যে আছে এই চাল কুমড়া লাগাইছি, ওইগুলা যখন শেষ হয়ে যাবে ওইগুলা লত কাইটা দিয়ে আবার চাল কুমড়া উঠবো উপরে। এই মাচার উপরে চাল কুমড়া চাল কুমড়া উঠাইব। আচ্ছা ভাই, আপনি যে এখান থেকে সবজি কিনলেন, আপনি তো বাজার থেকেও কিনতে পারতেন, এখান থেকে কেন কিনলেন? এখান থেকে কিনলাম যে এটা বিষ মুক্ত। বাজারে যে সবজিগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম বিষযুক্ত, আর আমি সবসময় এখান থেকে কিনি, আর ভালো লাগে, এটা আমার কাছে খুব পছন্দ। আপনি কি প্রত্যাশা করেন যে বাংলাদেশের আরো অনেক চাষি আমাদের এই ভাইয়ের মতো অর্গানিক পদ্ধতিতে চাষ করবে? হ্যাঁ, অবশ্যই আমি এটা চাই। আমি চাই এইভাবে চাষ করলে বেকার মুক্ত সমাজ হবে আর বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাবে। আমাদের ওই যে এই গাছগুলা দেখতেছেন, এগুলা কিন্তু ক্ষীরার ফসল ছিল, তো এখন আল চাষ করি না, আরো কিছুদিন বাদে করাম। ওই গাছগুলা মহিরা ওইগুলা পচবে, পয়সা ওইগুলা জৈব সার হইব। এই জৈব সারের জায়গা আছে, গর্ত আছে, গর্ত কম্পোস্টও করছি, এরপরে কুইক কম্পোস্ট করছি। কুইক কম্পোস্ট 7 থেকে 15 দিনের ভিতরে হয়, এগুলারে পচাইতে হয়। আর গর্ত কম্পোস্ট যেটা, এটা বছরখানেক লাগে, ওই সম্পূর্ণ বাড়ির ময়লা এবং ওইগুলা পচতে হয়। দেখা যাবে? হ্যাঁ, দেখতে পারবেন, সমস্যা নাই। চলেন যাই একটু দেখি। ওইটা হচ্ছে কুইক কম্পোস্ট গোবর দিয়া। এটা কিভাবে তৈরি করে? এটা আপনার গোবর, এই যে খৈল আছে, আমরা যে সরিষা তেল খাই, সরিষার তেল খাওয়ার বাদে যে খৈলটা বার হয়, ওই খৈলটা যখন 10 কেজি পরিমাণ ওইটারে ভিজিয়ে রাখতে হবে। একদিন ভিজিয়ে রেখে যখন নরম হবে তখন অর্ধেক পচা গোবর, এই যে আমি আইনা রাখছি এইভাবে, অর্ধেক পচা গোবরে হবে না? না, কাঁচা গোবরে হবে না, কাঁচা গোবর গ্যাস। অর্ধেক পচা গোবর হতে হবে, অর্ধেক পচা গোবর দিয়ে ওইটার সাথে মিক্স কইরা আপনার খৈল 10 কেজি, আপনার কাঠের ভুসি হোক আর ধানের ভুসি হোক ওইগুলো আরও 20 কেজি, এরপরে গোবর পরিমাণ 1 মণ দিয়া ওইগুলারে মিক্স করতে হবে। মিক্স করে দেখতে হবে যদি এটা শুকনো হয়, একটু পানি দিয়ে ওইটা ভিজাইয়া যেভাবে আটের মুঠের মধ্যে থাকে এইভাবে করতে হবে। তো ওইটা কইরা সেইরা এইটারে আবার এইভাবে যেভাবে আছে এইগুলা এইভাবে তুপ বাঁধতে হবে। তুপ বান্ধা আপনার কাগজ দিয়া যদি গর্ত করেন তাইলে গর্তের মধ্যে হয়, আবার এই কাগজ দিয়াও হয়। কাগজ দিয়ে এর তাপমাত্রা বেশি থাকলে কাগজ দিয়া ভালো, কাগজ যত তাপমাত্রা বেশি হবে তত সকাল হবে। রোদ যত চড়া হবে আপনার সারের জন্য তত ভালো হবে। হ্যাঁ, তত ভালো হবে। আর যেখানে লাগতো রোদ না থাকলে ঠান্ডার দিনে আপনার 10 থেকে 15 দিন লাগবে। আর গরমের সিজন, এই যে গরম পড়ছে, এই গরমে যদি আপনি এই পলিথিন দিয়ে ডাইকা রাখি তাইলে 7 থেকে 10 দিন। শীতকালে সময়টা বেশি লাগে আর গরমের সময় কম একটু কম লাগে। এরপরে এটারে 3 দিনের দিন আমি বাংলাম, বাঙ্গা এটা লাইরা চাইরা একটু ঠান্ডা কইরা এরপরে আবার দিলাম। যখন দিলাম দিয়া এই 7 থেকে 10 দিনের ভিতরে এটারে আমি আবার ব্যবহার করতে পারলাম বাঙ্গা। যখন এটা হয়ে যাইব তখন এটা এইভাবে ঝুরঝুর হয়ে যাইব। তার মানে এটা হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। যখন আপনার এটা হইব না তখন এটা চাকা চাকা থাকবো এবং দুর্গন্ধ করব।
আর হয়ে গেলে দুর্গন্ধটা আর থাকবে না। হয়ে গেলে দুর্গন্ধ থাকবে না এবং এটা একবার জুরজুরাই আপনার হইব। এখন এটা আপনি জমিতে দিতে পারেন? হ্যাঁ, এটা আমি জমিতে দিতে পারলাম, কোনো সমস্যা নাই। পোকামাকড় দমনের জন্য কীটনাশকের পরিবর্তে কি ব্যবহার করছেন? কীটনাশকের পরিবর্তে আমরা যে কৃষি অফিসারের মাধ্যমে এই যে ফ্রামন ফাদ ওইগুলো ব্যবহার করি। আবার এই যে আপনার এই যে গাছ আছে এই যে আমরা কই বিষকাটালি গাছ এবং নিম পাতা গাছ, ওইগুলা আপনার 2 কেজি পরিমাণ এই কাইটটা আইন না সেইচা 2 কেজি পরিমাণ সেইচা শেষলে একটু রস হয়, ওইগুলা ধরেন আপনার 16 লিটার কিংবা 10 লিটার মেশিন আছে ওইগুলোর মধ্যে মিক্স করলাম। আবার ওর সাথে আবার হুইল পাউডার দিই। হুইল পাউডার দিলে এই যে আপনার অনেক সময় আছে যে পোকা গিয়া বইতে পড়া জায়গা, তো আমরা ওইগুলাই বেশি ব্যবহার করি। ওটা কিভাবে ব্যবহার করেন? ওইটা ব্যবহার করি আপনার এই যে এইগুলা শেষলাম যে গাইল আছে, গাইলের মধ্যে কিংবা আপনার ইয়ার মধ্যে বোলের মাঝে এগুলার বালা করে কষলাম, কষলে তারপরে এইটা মেশিনের মধ্যে সাইকা পানিটা দিলাম। আবার ওই যে ফ্রামন ভাত আছে, যে সময় ফ্রামন ভাতে কাজ কম করে ওই সময় ওইটা আমরা ব্যবহার করি। এটা করতে একটু কষ্ট হয়, নিম পাতা বাইরে আনা লাগে, এরপরে ওইটারে কাইটা নিয়ে ওইটারে কষলান লাগে, হাতে জ্বলে। আপনার আর কি কি ফসলের চাষ আছে? ধানের ফসলের চাষ আছে, সামনে গেলে দেখতে পাবেন। কোন দিকে? এই সামনে। চলেন যাই। ভাই, আপনার এই ধানের ক্ষেতও কি অর্গানিক পদ্ধতিতে চাষ করেন? পদ্ধতি চাষ করি ঠিক আছে, তবে রাসায়নিক সার একটু দেওয়া লাগে আর বেশিরভাগই গোবর ওইগুলাতে নিয়োগ করি, যে গোবর দিলে ধানটা একটু ভালো হয়। এখানে কতটুকু জমিতে আপনি ধান চাষ করতেছেন? 3 বিঘা। কয় জাতের ধান চাষ করছেন? আমি 3 বিঘাতে 3 জাতের ধান চাষ করছি, বিনা 10 একটা আর 24 একটা 29 একটা। 3 বিঘা জমিতে আনুমানিক কত পরিমাণ ধান পাবেন? 3 বিঘা জমিনে 50 থেকে 60 মণ। ভাই, সারাদিন আপনার সাথে থাকলাম, আপনার কৃষি কাজগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম, আপনার অর্গানিক চাষ দেখে খুব ভালো লাগলো। আমরা আশা করছি যে আমাদের দেশের অনেক কৃষক আপনার এই অর্গানিক চাষ দেখে তারাও আগ্রহী হবে, যে অল্প খরচে এত ভালো ফলন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। তো আপনাদেরকেও ধন্যবাদ, আমি গরিবের এগুলো আশা দেখার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনি কি কৃষকদের উদ্দেশ্যে বলবেন যে রাসায়নিক সার কিংবা কীটনাশক ছাড়া শুধুমাত্র অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ চাষাবাদ করা সম্ভব? আইপিএমের যে কয়েকটা কৌশল আছে 5টা, এই কৌশলের মাধ্যমে অবলম্বন করলে অবশ্যই বিষমুক্ত বা অর্গানিক মুক্ত ফসল উৎপাদন সম্ভব। আমরা কৃষকদের পরামর্শ দিই, আমরা আইপিএমের মাধ্যমে তাদেরকে দেওয়া আইপিএমের 5টা উপাদান আছে, এই 5টা উপাদান তাকে বলি যে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারলে কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করা সম্ভব। কারণ আমরা কিন্তু পোকার জন্য, যে বিশেষ করে সবজির জন্য ফল মাসের পোকা একটা আছে, সেদিন আমরা সেক্সফোরন ব্যবহার করি, তাহলে আমরা সেই পোকা নিয়ন্ত্রণ হয়ে থাকা। আবার কিছু পোকা আছে সেক্সফোরনের কাজ করে না, তার জন্য আমরা বলি কি নিম পাতা আছে, নিম পাতার রসটা স্বেচ্ছা যদি আমরা স্প্রে করতে দেয়, 100 গ্রাম রস 10 লিটার পানিতে যদি আমরা স্প্রে করি, কোনো ইয়া থাকবে না এবং প্রতিক্রিয়া নাই এবং কোনো পোকামাকড় থাকবে না। আর এটা একটা ব্যবহারের প্রধান উদ্দেশ্য হয়েছে যে আপনি যদি সকালে ব্যবহার করি, আমি বিকালে আমরা বিক্রি করতে পারবো এবং খাইতে পারবো। আর যদি আমরা কীটনাশক ব্যবহার করি, কীটনাশক গায়ে অন্তত লেখা থাকায় নিম্ন 1 সপ্তাহ 15 দিন আপনি কোনো সবজি উঠাতে পারবেন না। দেখা যায় অনেকে কী করে, সকালে ব্যবহার করার পরে বিকালে নিয়ে বাজারে বিক্রি করা হয়। এটা যেমন যে বিক্রি করলো তারও ক্ষতিকর হলো, আমরা যারা কিনে খাই আমরা ক্ষতিকর হলাম। আপনারা কি অন্য কৃষকদেরকে অর্গানিক চাষের জন্য উদ্বুদ্ধ করছেন? অবশ্যই আইপিএম স্কুল করার মধ্যে আমরা এই যে অর্গানিক মুক্ত বা কীটনাশক মুক্ত কীভাবে সবজি উৎপাদন করা যায় আমরা বিস্তারিত আলাপ করি এবং তার সুফল আজিজ ভাই দেখতে পারলেন। লিখুন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01709 662063 এই নম্বরে। স্বাস্থ্যই সকল সুখের মূল জেনে থাকলেও আমরা বিশ্বাস করি সুস্থতাই সকল সুখের মূল। আর সুস্থ থাকার জন্য প্রয়োজন ভালো খাবার, আর তা যদি হয় অর্গানিক চাষের ফসল, তাহলে তো কোনো কথাই নেই। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।